পেশ করছেন তারা আমাদের সাথে এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন গত 6 নভেম্বর খুনি হুমায়ুন অবৈধ অটো ড্রাইভার একটি অটো চাপা দিয়ে আমাদের সহযোদ্ধা রাজীব চৌধুরীকে অবগত আছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা দুঃখ বাধাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। রাজীব চৌধুরী তাজা প্রাণটি কেড়ে নিয়েছিল। সেই অটো ড্রাইভারের খুনি হুমায়ুনের শাস্তির দাবিতে সর্বোচ্চ শাস্তি যাকে বলে ফাঁসি, আমরা তার ফাঁসি চাই। সেই দাবি নিয়ে মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রাজীব চৌধুরীর হত্যাকারী হুমায়ুনের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত সহকর্মীবৃন্দ, আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছে। আপনারা নিশ্চয়ই যে সিসি ফুটেজের ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন, যেই ভিডিও ফুটেজটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটি আসলে অ্যাক্সিডেন্ট নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি সেই খুনি হুমায়ুন তাকে যখন ধাক্কা দেয় তারপরে সে মিথ্যার গুলিতে চড়িয়েছিল এবং পাশে অনেক মানুষ ছিল। তাদেরকে এড়িয়ে সেই খুনি হুমায়ুন কীভাবে পালিয়ে যায় সেটা ভাবলে আমি অবাক হয়ে যাই। আমি আরও অবাক হয়ে যাই সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী সম্মানিত শিক্ষক জনাব রাজীব চৌধুরীর হত্যা প্রতিবাদে এবং হত্যাকারীর বিচার চেয়ে আজকের এই মানব প্রাথমিক শিক্ষা পরিবার সাল্লাহ তথা সুনামগঞ্জ জেলা নিয়ে আমরা আন্দোলন করব, এই আহ্বান ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে আমরা কি জন্য রাস্তায় নেমেছি, আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের বাক রুদ্ধ, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের রাজীব, সে আমাদের কাছে সবার প্রিয় ছিল। আমি গতকাল তাদের অনেক শিক্ষক তার পরিবারের কাছে গিয়েছিলাম। আমাদের কোনো ভাষা ছিল না তার বাবা মাকে সান্ত্বনা দেওয়া। তার একটি মাত্র সন্তান, যাকে হারিয়ে বাবা মা নির্বাক হয়ে শুয়ে আছে। আমি বলতে চাই, রাজীব হত্যা পিটিআইতে আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি,
তুমি আমি আমাকে justice justice setting হতে দেব না setting হতে দেব না setting হতে দেব না setting হতে দেব না এই আন্দোলনে কর্মসূচি গ্রহণ করেছি সেইখানে ডাক্তারের মতো আমাদের যারা ভগবানের পরে যাদের হাতে আমাদের সুস্বাস্থ্য এবং আমাদের ভগবানের পরবর্তী রূপী আমরা দেখি তাদের আমরা সমর্থন পেয়েছি। এই সমর্থন আগামী দিনে আমরা আমাদের সমর্থকরা খেলোয়াড় যারা জগতে আমরা যারা সমর্থক আছি ইস্ট বেঙ্গল মহাবাজার এবং মোহনবাগানের তাদের এই সমর্থন আমাদের অবশ্যই পক্ষে থাকবে যতদিন আমরা এই বিচার পাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য করছি। ধন্যবাদ সকল আমাদের সল্টলেক স্টেডিয়ামে আইএসএল মিছিলটা আসছে, আমি অবাক হয়ে গেলাম। মিছিলটা ধরে ফ্লেক্স ধরা রয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাগানের সিম্বল রয়েছে এবং মহাবাগানের সাপোর্টার, তার পাশে একজন লাল হলুদ জার্সি পরে ইস্টবেঙ্গল সাপোর্টার। আমি মনে মনে ভাবছিলাম যে আর 1.5 ঘন্টা পরে, তখন বোধহয় 5:30 বাজে, আর 1.5 ঘন্টা পরে এরাই সল্টলেক স্টেডিয়ামে নিজেদের অস্তিত্বের লড়াইয়ের জন্য লড়াই করি। দ্যাট ইজ দ্য কালচার অফ দ্য বেঙ্গল, দ্যাট ইজ দ্য কালচার অফ দ্য মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাগান। যাই হোক, অনেকক্ষণ ধরে মিটিং চলছে, আমরা ময়দানে যে যাই দল রাজনীতি করি না কেন, কিন্তু যখন রাজধানীর মধ্যে নোংরা রাজনীতি ঢুকবে তখন আমরা প্রতিবাদে সামিল হব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ। সেই থেকেই শুরু করছি যে ঋত্বিক ঘটক বলতেন অ্যাপলিটিক্যাল এক্সিস্টেন্স ইন দ্য সোসাইটি বলে কিছু হয় না, সত্যি করেই হয় না। কিন্তু যারা আমরা সোসাইটিতে রয়েছি, অর্থাৎ অ্যাপলিটিক্যাল এক্সিস্টেন্স, তাদের কোন জায়গায় সেটাকে ব্যবহার করব সেটা আমাদের সচেতন থাকা প্রয়োজন আছে। আজকে আমরা এখানে উপস্থিত হলাম কেন? 9 তারিখে একটা ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিক্রিয়া গোটা দেশময় চলেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। আজকে আমরা গড়ের মাঠের যারা লোক, যে যার সমর্থক হই, এই ঘটনার বিপক্ষে যারা, ঘটনার পক্ষে হঠাৎ সরকার পক্ষে যারা রয়েছেন, তারাও তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের এই প্রভাত পশ্চিম পুরুষের নিচে দাঁড়াতে হলো 3 ক্লাবের সমর্থকদের একসঙ্গে হয়ে। কেন হলো? 3 ক্লাবের কর্মকর্তা বললেন যে একজন ক্যান্ডিডেট, একটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট, তাকে তারা নাকি সংগঠক হিসেবে সমর্থন করেছে। লজিকটা পরের দিন আর ভালো লাগলো না, লজিকটা ঠিক সহ্য করতে পারলেন না। আচ্ছা, লজিক, আপনি সংগঠক হিসেবে সমর্থন করছেন, তার তো একটা সময় ছিল। তিনি যখন নির্বাচনে যাইছেন তার আগে আপনি সংগঠন হিসেবে আপনি সমর্থন করে বক্তব্য রাখলেন। তিনি নাকি তারা বললেন যে এই খেলা পরিচালনার ক্ষেত্রে উনি আপনি কি এক্সিকিউটিভ বডির মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে খুব ভালো পরিচালক হিসেবে আমি সমর্থন করেছি। সুতরাং এই লজিকটা আমার কাছে খুব একটা পছন্দ হয়। দ্বিতীয়ত, আমি দীর্ঘদিন ময়দানের সঙ্গে যুক্ত আছি, মোহনবাগান ক্লাবে 34 বছরের সদস্য। আমি ইতিহাস দেখেছি, এই মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সমাজে যখন কোনো ঘটনা ঘটে, তাদের অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই সেগুলোকে সমাজকে উপকার করে বা সেই সময়কার সরকারকে একটা উপকার করে। সে সরকারটা দল থেকেই সরকারটা তৈরি হয়। যদি কি করে হয়, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হলো। আমার মোহনবাগান ক্লাবের রেসপেক্টেড সম্পাদক ধীরেন দেব, উনি একটা এক্সিকিউটিভ বডিতে প্রস্তাব আলোচনা রাখলেন যে আমার 11 সালের প্লেয়ারদের মধ্যে 7 জন প্লেয়ার ছিল পূর্ব বাংলার ছেলে। সুতরাং দেশ, পূর্ব বাংলা নতুন করে স্বাধীনতা পেয়েছে, আমরা যে একটা মৈত্রী খেলা করি, যে গোষ্ঠপাল একাদশ যার নিচে আমরা করছি, এবং বাংলাদেশের যে দলটা আসবে তার সঙ্গে গোষ্ঠপাল একাদশের নেতৃত্ব দিয়েছিলেন কে? চুনী গোস্বামী, প্রয়াত চুনী গোস্বামী, প্রভাত প্রতিম। আমি র্যাম্পার্ট থেকে সেই খেলা দেখেছিলাম। এবং বাংলাদেশের যে দলটি এসেছিল তাতে ওই এখন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি চলে গেছেন আর কি, তিনি ম্যানেজারও এসেছেন এবং তার মুজিবের ছেলেও ম্যানেজারও এসেছিলেন। সেই খেলায় আমরা 4-1 গোলে জিতি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমার রেসপেক্টেড সেক্রেটারি ধীরেন্দ্রকে কনগ্রাচুলেশন জানিয়েছিলেন যে সত্যি আপনারা যে কাজটা করেছেন, এটা একটা সত্যি করেই একটা দেশ
ইয়ের কাজ আছে, যে আপনারা 11 সালে করেছিলেন, স্বাধীনতা আন্দোলন আমাদের ভূমিকা ছিল, তারপরেও আপনারা একটা ভূমিকা নিলেন। আজকে আত্মসমালোচনা করবো যে কেন এরকম একটা দুঃখজনক ঘটনা কলকাতা মাঠে ঘটল। 1978 সালে ভয়াবহ বন্যা হলো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা প্রদর্শনী ম্যাচ খেলে, আমার মনে আছে সেই সময় সুরজিৎ সেনগুপ্ত ইস্ট বেঙ্গলে খেলতেন, আমাদের সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, তারা সবাই মিলে তৎকালীন মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণের তহবিলে সাহায্য করলেন। তা কাজ হলো তো, সমাজেরই তো কাজ হলো, সরকারেরই তো কাজ হলো। এগুলো মোহনবাগান ইস্ট বেঙ্গল সবসময় করে থাকে। 1992 সালে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল দাঙ্গাকে কেন্দ্র করে। তৎকালীন মোহনবাগান সম্পাদক অঞ্জন মিত্র এখান থেকে একটা মিছিল করেছিলেন। মিছিলে সমস্ত প্রাক্তন খেলোয়াড়রা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন এবং প্রয়াত শঙ্খ ঘোষ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নাট্যকার সবাই সেই, পিসি সরকার সবাই সেই মিছিলে হেঁটেছিল। নঈম, অরুণলাল, সমস্ত প্রাক্তন প্লেয়াররা সেই মিছিলে হেঁটেছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলতে। কিন্তু কখনো তারা সেই সময় তো তৎকালীন মুখ্যমন্ত্রী আমার মোহনবাগান ক্লাবকে বলেছিল, আপনারা জাতীয়, যেটা সরকারের করা উচিত আপনারা তার আগে আপনারা করলেন, জাতীয় দায়িত্ব আপনারা পালন করলেন দেশের এই দুঃসময়। ওই মোহনবাগান বা ইস্ট বেঙ্গল ক্লাবকে তো সেই সময় দাঁড়াতে হয়নি কোনো সংগঠকের সমর্থনে রাজনৈতিক ঠিক ভোটের আগের দিন। সুতরাং আপনারা যা লজিকটা দিলেন যে আমরা একটা সংগঠন হিসেবে তাকে সমর্থন করেছি, এটা খুব একটা যুক্তিগ্রাহ্য হলো না। রাজনীতি থাকবেই, রাজনীতি বহির্ভূত কোনো লোক নেই, কিন্তু সেটা আমি কোন জায়গায় প্রকাশ করব, কোন চেয়ারে বসে প্রকাশ করব, এগুলোকে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। অজুহাত দেওয়াটা হলো যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন দিতে পারবে না, তারা কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমরা তৎক্ষণাৎ একটি স্টেপ নিই, যেটা আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সমস্ত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকেরা একত্রিত হই এবং আমরা ওখানে একত্রিত হয়ে কি দেখলাম, যে পরিমাণ পুলিশ ওখানে সেদিনকে উপস্থিত ছিল সেই পরিমাণের যদি 1% পুলিশও যুবভারতীতে সেদিনকে যাওয়া যেত তাহলে 3টে ডার্বি হয়ে যেত। শুধু একটা হওয়া পসিবল নয়, 3টে হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের সমর্থকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হলো, অ্যারেস্ট করা হলো, লালবাজারে নিয়ে যাওয়া হলো এবং রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু আমরা দমে থাকিনি। বাঙালির পা থেকে ফুটবল কেড়ে নিলে কি হয় সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। আমরা তারপরেও রাজপথে নেমেছি, বারবার নেমেছি এবং আমরা এটা প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না আমরা বিচার পাবো আমরা রাজপথে নামবো। কিন্তু আমরা যতবার রাজপথে নেমেছি আমরা কোনো রাজনৈতিক রং নিয়ে কিন্তু রাজপথে নামিনি। আমাদের এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং ছিল না, কোনো তৃণমূল ছিল না, কোনো সিপিএম ছিল না, কোনো বিজেপি ছিল না, কোনো কংগ্রেস ছিল না। কিন্তু আমরা বিগত দুদিনে কি দেখলাম, আমাদেরই ভালোবাসার ক্লাবের সমর্থকেরা, এই কর্মকর্তারা যারা শীর্ষনৈতিক দলকে সমর্থন করে, যেটা আমরা সমর্থক হিসেবে সেটাকে মেনে নিচ্ছি না। আমরা কখনোই, আজকের বিভিন্ন রাজনৈতিকবিদ তারা আমাদের, কেউ ইস্ট বেঙ্গল সাপোর্টার, কেউ মোহনবাগান সাপোর্টার, কেউ মোহামেডান সাপোর্টার, কিন্তু কখনো এই 3টে প্রতিষ্ঠানের শীর্ষে যারা বসে রয়েছে তারা কখনো ডাইরেক্টলি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারে না বা সমর্থন করতে পারে না। এটা সমর্থকদের আবেগকে আঘাত করা হচ্ছে, জন্য এটা তাদের মাথায় রাখতে হবে। আজ এই ইস্ট বেঙ্গলের মেন স্তম্ভ কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থকরা, মোহনবাগানের মেন স্তম্ভ মোহনবাগানের সমর্থকেরা, মোহামেডানের মেন স্তম্ভ মোহামেডানের সমর্থকেরা। এই সমর্থকরা যদি এবার মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু ক্লাবকে ধরে রাখা যাবে না। এই সমর্থক আছে বলেই আজকে 3 প্রধান আছে। সুতরাং সমর্থকদের আমাদের এই মঞ্চ থেকে আমার বিশেষভাবে এবং আমার সাথে সাথে এখানে প্রত্যেকের একটাই আবেদন থাকবে ক্লাব কর্তাদের কাছে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, ময়দানকে ময়দানের জায়গায় রাখুন। হতেই পারেন আপনারা কোনো রাজনৈতিক দলের সমর্থন, কিন্তু তার সাথে আমাদের প্রিয় দলের নামটাকে যোগ করবেন না। আমাকে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিলেন যে তোমরা যে এত আন্দোলন করছো, এত কিছু করছো, তোমার কি মনে হয় তোমরা শেষ অবধি বিচার পাবে, তোমরা জিততে পারবে? তাকে, সে হয়তো জানে না ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান কখনো হারতে শিখেনি। তারা যখন মাঠে নেমেছে, তারা যখন ময়দানে নেমেছে, এ লড়াই তারা জিতেই বেরোবে, তারা বিচার পাইয়েই বেরোবে। যারা বলেছিল খেলা হবে,
তারাই একদিন আমাদের পা থেকে খেলাটাকে কেড়ে নিয়েছিল। এবার আমরা সমর্থকরা বলছি খেলা হবে, এবার ভয়ঙ্কর খেলা হবে, এবার সমর্থকরা খেলবে। বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেব, এমনকি বন্ধ করে দেব, সেই আদানির সাথে অসহযুক্তি করেছেন। সেই আদানিকে যে ইউনিট বিদ্যুতের ইউনিট বাংলাদেশে উৎপাদন হয় তারও দাম কম, আর আপনি অত্যন্ত চড়া দামে 12 টাকা এক ইউনিটের দাম করে তাকে আপনি লুট করার সুযোগ করে দিয়েছেন। আপনি এইটা নিয়ে গেছেন। যারা বিদ্যুতের সিন্ডিকেট করেছে, যারা বাজারের সিন্ডিকেট করেছে, যারা বিভিন্ন ভাবে সিন্ডিকেট করেছে, সেই সিন্ডিকেট টাকা কি আপনি আপনার স্বামীর বাড়িতে নিয়ে গেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটাই তো জনগণের জিজ্ঞাসা, এটাই তো জনগণ আজকে জানতে চায়। আজকে জনগণের আপনার তো পৈতৃক টাকা না, এই যে বিভিন্ন প্রাইভেটে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করেছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকির টাকা তো হচ্ছে জনগণের টাকা, জনগণের পকেট কাটা টাকা, ধান বিক্রি করা টাকা, শ্রমিকের ধান বিক্রি করা টাকা। এই টাকা আপনি আত্মসাৎ করিয়েছেন, এই টাকা আপনি আপনার নিজেদের লোকদেরকে ভাগ করে দেশ থেকে পাচার করিয়েছেন। আমরা বিদ্যুতের টাকা পাচার হওয়ার কথা শুনেছি, আমরা মেট্রো রেলের টাকা পাচার হওয়ার কথা শুনেছি, আমরা বড় বড় কি বলেছি যে সমস্ত আপনার হাইওয়ে এবং এই সমস্ত মেগা প্রজেক্ট এর টাকা আত্মসাতের কথা আমরা শুনেছি, শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়ে সেই টাকা লুণ্ঠন করার কথা আমরা শুনেছি। আবার আজকেও দেখলাম যে মিটার দেয় না বিদ্যুতের জন্য মিটার, এটার গ্রাহক হচ্ছে প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটি গ্রাহককে মিটার দেওয়ার জন্য, প্রিপেইড মিটার, এই মিটার দেওয়ার জন্য আপনার যে বিদ্যুৎ মন্ত্রী ছিল, সেই বিদ্যুৎ মন্ত্রীর মানে ঘনিষ্ঠ লোকজনদেরকে দেওয়া হয়েছে আরেকটা লুণ্ঠন। এবং এই যে ঘনিষ্ঠ লোকজন, এইটার একটা নাম দেওয়া হয়েছে ভাই বন্ধু সিন্ডিকেট। আজকে আপনারা দেখবেন প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা এসছে ভাই বন্ধু সিন্ডিকেট, এটা হচ্ছে নজরুল আহমেদ বিপুর সিন্ডিকেট, এটা বেরিয়ে এসছে এবং এই নামগুলো তারাই নিয়েছে। এইরকম কতদের নানা হাতের সিন্ডিকেট, কতদের চাচা ভাতিজার সিন্ডিকেট, কতদের বাপ ছেলের সিন্ডিকেট এই শেখ হাসিনা তৈরি করেছে, যার খেসারত এখন আমাদেরকে নানাভাবে দিতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হচ্ছে। কিন্তু আমার একটি কথা, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছে, আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য তারা সমর্থন দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। কিন্তু আপনার সরকারের বিষয়ে আমরা তো আপনাদেরকে
তথ্য। প্রিয় দর্শক, আবারও অন্য কোথাও থাকবো। আমি মির্জা হুমায়ুন পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে একটি কথা না বলেই নয়, সেটি হলো আপনি শাহজাদপুর থানা পুলিশের চৌকশ একটি টিম, তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আপনাদেরকে দেখা থানাধীন সিরাজ প্লাজা নামক আবাসিক অবস্থান করে ছিনতাইয়ের সহিত জড়িত শাহ আলম, পিতা ইউসুফ মোল্লা দত্ত দরতা, আবু সাইদ, পিতা সানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম সহ 6 জন গ্রেপ্তার হয়েছে। শাহজাদপুর থানা পুলিশের সফল এই অভিযান যাত্রী বেশি ওঠে। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশে গত 15 বছর একটি ফ্যাসিস্ট খুনি সরকার এই বাংলাদেশের জনগণের উপর জগজ্জল পাথরের মতো বসেছিল। সেই সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই অপশক্তি আমাদের এই মহান 7ই নভেম্বরকে সামনে রেখে সেই অপশক্তি আবার মাথাচাড়া দেওয়ার একটি পায়তারা করছে। সেই শক্তিকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আজকের তাদের এই বিক্ষোভ কর্মসূচি, এবং আমরা এই আজকের কর্মসূচির মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই, বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট সরকারকে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, তাদেরকে এই অপকর্ম করার আর কোনোদিন সুযোগ দেওয়া হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এদেরকে প্রতিহত করব। আমরা জিয়া সৈনিক ছোট লাগবে
সর্বনাশ করে ফেলেছে। ভিডিও তো মিলবে না। কথা বলে এই রুমে তো এখানে ঢুকতে পারেনি, জানি তো ওই নাম পাল্লা ব্রো কি? আমার নাম মোহাম্মদ আইব মাহমুদ। আপনি বাজারে দোকান করি। কিসের দোকান এটা? গোলামালের দোকান করি। হ্যাঁ, তারপরে এবং আমি আকিজ বেকাস এবং প্রাইম পুষ্টি কসমেটিকের ডিলার। আচ্ছা, তো ঘটনার দিন কি হয়েছিল বলেন তো? গত 11/11/2024 10:30 রাত 10:30 আমার দোকানে টিপুগুলি রেসার মানিক আসে। তাকে আমি বলি যে আমাকে টিপুগুল লাগবে। সে বলে টিপুগুল আপনাকে দেওয়া যাবে না। এক পর্যায়ে তার সাথে কথায় কাটাকাটি এবং হাতাহাতি হয় এবং আশেপাশের দোকানদার এসে আমাদের মধ্যে ভাগাভাগি করে দেয়। আমি দোকান বন্ধ করি, বাড়িতে চলে আসি। আইতের 1:30 দেখে ওরা দলবল নিয়ে, ওরা বলতে কারা, একটু নামগুলো বলবেন? মানিক এবং তার ভাই, টিপুগুলের রেসার মানিক তার ভাই। তাদের বাসা কোথায়? তাদের বাসা হলো সারপুকুর তেলিপাড়া। আচ্ছা, তারা মনে করেন যে 8-10 জন, মানিক, রতন, তারপর শামীম, সেলিম, আরও অনেকে, তাদের নাম আমার এই মুহূর্তে বা আমি জানি না, চিনতে পারি নাই। এই তারা 10-12 জন আমার বাড়িতে আমার অনুপস্থিত থাকাতে তারা আমার বাড়িতে ঢোকে এবং আমার ঘর দরজা ভাঙচুর করে, মোটরসাইকেল ভাঙচুর করে, টিভি ভাঙচুর করে, তারপর আপনার আইস কুকার ভাঙচুর করে এবং আমার যে ঘরে আমরা থাকি ওখানে আমার বউ ধাক্কা ফেলে দিয়া সে শোকেস ভাঙিয়া আমার আজকে 12 তারিখ আজকে আমার আকিজ বেকাস এবং কসমেটিকের এই 6 লক্ষ টাকা অনলাইনের টাকা থাকে এবং আমার বউয়ের যে 1 লক্ষ টাকার সোনার অলংকার সেটাও নেয় এবং আমার আকিজ বেকাস এবং প্রাইম কসমেটিকের মালামাল তারা অটো যোগে ছিনতাই করিয়ে নিয়ে যায় এবং আমাকে বহু ধরনের হুমকি দেয়। এই হুমকি হলো, আমাকে বলে যে তুই কালকে দোকানে আসিস, তোর দোকানে মারবো। দোকানে বিভিন্ন ইন্ডিয়ান মালামাল দিয়ে আমাকে পুলিশের হুমকি দেয়। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই যে আমি একজন ব্যবসায়িক, আমাকে এরকমভাবে মাল ক্ষতিগ্রস্ত করাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাকে আমার অনেকগুলো টাকা পয়সা তারা ছিনতাই করে নিয়ে যায় এবং আমি এর কাছে যখন দেখলাম কোর্টে আমাদেরকে জেলখানা থেকে নিয়ে আসলো, এই ভাবি যিনি দাঁড়িয়ে আছে ওদেরকে আগে নিয়ে যাচ্ছে পুলিশ, আমরা পেছনে দূরে দেখছি ভাবি দাঁড়ানো। আমরা আমাদের মনে হয়েছে তখনও তার মাথায় যে টর্চার, তার হাতে টর্চার, তার ডান হাতে আঘাতের চিহ্ন, তার পায়ে পুলিশের আঘাতের চিহ্ন, এত আঘাতের চিহ্ন দেখে কোন মা নিজের কান্নাকে সামলাতে পারে? অথচ এই ভদ্র মহিলাকে দেখেছি তিনি চোখ দিয়ে একটা পানি না ফেলে ওই সন্তানকে জড়িয়ে ধরে বলছে যে তোরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, তোর ভাই পাবি না, এই তুমি কোনো টানশন করো না। এটা আমার নিজের চোখে দেখা।
চল্লিশটা কেউ মারা গেছে, লাশ নিয়ে আসবে নোয়াখালীতে, কোনো আয় নাই, সেখানে গিয়ে হাজির। এই যে নিজের দেশ, নিজের কনস্টিটিউয়েন্সি, নিজের জেলার প্রতি তার যে মায়া মমতা আমি দেখেছি, এটা খুব বিরল, এটা খুবই বিরল, আমি অন্য খুব কমই দেখেছি। আজকে আমি অত্যন্ত গর্ববোধ করছি যে উনি ভাইস চেয়ারম্যান নিজে প্রধান অতিথি না হয়ে আমাকে দিয়েছেন। এটাই একজন বড় মানুষের, রাজনীতিবিদের যে বৈশিষ্ট্য সেটা ধারণ করে আছেন বলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে গুরু ভাইকে নমিনেশন দিলে একমাত্র আমি মনে হয় বেগম খালেদা জিয়ার পরে যা জিততে পারে বরকতুল্লাহ গুরু ভাই। আজকে এই স্বল্প সময়ের মধ্যে এত বিশাল, আমি যতদূর দেখা কি হয় বলেন তো, কি হয়েছিল গতকালকে? একটু জোরে বলবেন। হ্যাঁ, তারপরে কি হয়? বাসায় এসে কি করে তারা? বাসায় এসে তারা ভাঙচুর করে। আমার স্বামী বাইরে ছিল না, উনি বাইরে ছিল। তারপরে বাইরে এসে দেখো এরকম আমার ঘরে আমি একলাই ছিলাম। 6 লাখের টাকা, 6 লাখের তো বেশি টাকা আসলো। তা আমরা আমাকে ডেকে ঢুকে ফেলে শোকেস ভাঙ দিয়ে আমরা নিয়ে গেছে। সোনা দানা আসলো 1 লাখ টাকা, তাও নিয়ে গেছে। আর আমি ভয়ের কারণে কোনো চিল্লি করতে পারি না। আমার 2টা বাচ্চা আছে, লিবের লাগছে, কান্দিবের লাগছে, এই জন্য আমি চিল্লি করতে পারি না। আচ্ছা, তারা কি খালি হাতে ছিল না অস্ত্র সহ? অস্ত্র ছিল, বড় বড় লম্বা লম্বা অস্ত্র ছিল, ছুরি ছিল তাদের হাতে। ছিল। আচ্ছা, এখন এর কি বিচার চান আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে? সত্যতা তরকার সাথে আমি এটাই বিশেষ চাই, ভাঙচুর, টাকা ইয়া করা বেয়াও, লুট করার বেয়াও, ভাঙচুর করছে, আমার ঘরে ভাঙচুর করছে, জরিমানা চাই। আমার তো মনে করেন যে সবগুলো মানিক এবং রতন এবং তাদের ভাইরা, তাহলে আমার তো সবগুলোই নষ্ট করে দিয়েছে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই, তাদের যেন বিচার এবং এর ক্ষয়ক্ষতির দাবি চাই, এর ক্ষয়ক্ষতি আমি জরিমানা চাই। মানিক কি করে টিভিগুলো স্যার আকিব বিকাশ লিমিটেড প্রাইম হামলার অভিযোগ আঞ্জু বেগম, ঘটনার দিন কি হয়েছিল একটু বলবেন? আমি তো আমার স্বামীর বাড়িতে থাকি, আমার কিন্তু ভাই হয়। আচ্ছা, আমি হঠাৎ শুনলাম বলে আমার ভাইকে বাজারের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। পরে আমি আসলাম, আসি শুনি বলে এই লোক আসছিল 10-12 জন হাতিয়ার ধরি আসিয়ে আমার বাবার ঘরে, ও মনে করছে বলে আমার বাবার ঘরে আমার ভাই থাকে। তখন আমার বাবার ঘরে হাতিয়ার দিয়ে চোটাইলো, তখন আমার বাবা দরজা খুললো। তখন বললো আমার বাবা বলে আমার ছেলে বাড়িতে নেই। কে তোমার ছেলে কোথায়? তো বলছে আমার ছেলে বাড়িতে নেই। তখন আবার ফেরত গেছে, ফেরত যা আবার আসছে, আসিয়ে আবার ডাং শুরু করছে, করার পর মাল মাত্রা সব ফেলে দিয়ে আমার ভাবিকে ফেলে দিয়ে, আমার ভাবি তো ওই বাচ্চা নিয়ে ওই ঘরে, 4টে বাচ্চা নিয়ে ওই ঘরে কাঁদতেছে। ও ডাককে ফেলে দিয়ে আমার ভাবির ঘরে টাকা আসলো, সোনা বানা আসলো, সবগুলো এনেছে, নিয়ে চলে গেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিচার চাই, আমার ভাইয়ের যেন সঠিক বিচার হয়। কি আমার ভাই গরিব লোক, আমার ভাই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই কাজ করতেছে। তারা আমাকে মারার উদ্দেশ্যে আমার এই বাড়িতে আসে, কিন্তু আমাকে না পাওয়ার কারণে তারা আমার এই 10 থেকে 11 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে, লুটপাট করে, সোনার অলংকার এবং টাকা পয়সা মিলিয়ে নিয়ে তারা চলে যায়। তারা আমাকে আরও বাড়িতে বিভিন্ন হুমকি তুমকি দেয়, আমার বাপকে মারার হুমকি দেয়, আমাকে হুমকি দেয়। তারা বলে যে তুই দোকানদারি করতে পারবি না, তুই দোকানে আসলে আমি তো দোকানেই মারবো এবং তোকে ইন্ডিয়ান মালামাল দিয়া পুলিশকে ধরে দেব। আমি এর বিচার চাই।
আমার অপারেশন করতে এটা হলো আপনাদের আমেরিকান লেন্স। এই লেন্স তার আমরা দেখতে পাই না, বুঝতে পারি না কোনটা লেন্স কোনটা তো ওই গরিব মানুষ ফিরি মুবিলাতে আসবি যখন টাকা কম পাবো বাবা 5,000 টাকা লাগবে খালি পড়ে গেছে। এখন কি বললো? তখন কইল যে ওখানে হবে অপারেশন, তো আসবেন তাই কইছে। না এখানে লাগবে, হ্যাঁ এখানে লাগবে সম্পূর্ণ ফ্রি। ফ্রি, হ্যাঁ সম্পূর্ণ ফ্রি। বাবুকে আমারউদ্দিন কে ফয়সাল এদিকে তাকা। এখানে আছে সভাপতি কি পারবে? এদিকে তাকা। দাঁড়া হাত থাকবি। চশমাটা ধরেন একদম যে দিচ্ছেন। ঠিক আছে। আপনার ছবিতে দেওয়া আপনার নাম কি? ঠিক আছে, ঠিক আছে। মসজিদ আমার ওখানে বাড়ি, মডেল মসজিদের ওখানে বাড়ি। এই মাথার ব্যথা আর ছোট অক্ষরগুলা পড়তে সমস্যা, কোনো টাকা পয়সা লাইনি। তা আমাকে বলছে একটা হাসপাতালে যেয়ে একটা কিসের মেডিসিন দিতে বলছে 5,000 টাকা লাগবে। তা আমার চশমার বলে কোনো এখন দরকার নাই, বেকার হবে। তা আমার মাথার ব্যথার জন্য আমি একটা রিকোয়েস্ট করে একটা দিল। ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছেন? জি জি, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ছেলে মানুষ নাম বলা হবে ফুলসেদাকে ফুলসেদা চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা শিখে গিয়েছি নিজেদের দাবি কিভাবে আদায় করতে হয়। আজকে আমরা সাধারণভাবে এখানে আন্দোলন করতেছি, সমাবেশ করতেছি। আমরা উপদেষ্টা মন্ডলীকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি আমাদের উত্তরবঙ্গ থেকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকে যদি 4 জন উপদেষ্টা না নেওয়া হয়, 24 ঘন্টা পর আমরা ঢাকার সঙ্গে আমাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের যে 7টি জেলা আছে 7টি জেলাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিব এবং আমরা হরতাল মুজিববাদের দোষর ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে। ছাত্র সমাজ আবার জেগে উঠবে, ঠাই হবে না। যে ফারুকী বিগত দিনে খুনি হাসিনার দালালি করে গেছে, সেই ফারুকী কিভাবে উপদেষ্টা হয়, কিভাবে বৈষম্য করে উপদেষ্টারা, সেটাও আমাদের তদন্ত করতে হবে। ছাত্র সমাজ কাউকে ছাড় দিবে না। ছাত্র সমাজ রক্ত দিতে যখন শিখেছে, রক্ত আরো দেবে। বিচারিত করবে। বৈষম্য চলছে, আমাদের রংপুর এবং রাজশাহী যে বৈষম্য চলছে, এই বৈষম্য তাড়াতাড়ি নিরসন হয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেবকে থাকতে বলে ইনশাআল্লাহ। এজন্য শুরু থেকে এই আন্দোলনে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের দুটি বিভাগ বঞ্চিত
রংপুর এবং রাজশাহী শুরু থেকে আন্দোলনের প্রাণ ছিল, এখনো আছে। যদি আমাদের দাবি আমাদের আলটিমেটামের মধ্যে না মানা হয়, আমরা পলাশবাড়ি ব্লক আউট করে দেব। উত্তরবঙ্গে চিহ্ন করে দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু পিছান, এক হাত পিছান, এক হাত পিছান, এক হাত পিছান, দেখেন এখন ছবি আসবে। হ্যাঁ, ফুল ভিউটা পেয়ে যাবে। হাফিজুর রহমান তার ইট বাড়া এবং ব্রিজ আটকায় দেয় বাড়ি করতেছে এবং আমাদের বুন্দের পানি আটকায় আলাইছে। আঙ্গুর বুন্দের ধান কাটা পয়সা যাচ্ছে, ইহার প্রতিকার চাই। রহমান হাফিজুর রহমানের ইটের বাটার কারণে এবং কি বহুতল ভবন করার কারণে আমাদের চকপাড়া গ্রামের কৃষকের অসুবিধা হইতেছে এবং কি জলাবদ্ধতার কারণে পানি নিষ্কাশন হইতেছে না। আমরা আমি একজন কৃষক। আমাদের পানি যাওয়ার রাস্তায় বহুতল ভবন নির্মাণ করার কারণে আমাদের গ্রামের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে আমার ধান পানি নিচে তলিয়ে গেছে। এর জন্য আমরা প্রশাসনের কাছে এবং টিএনও মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের এইটা দ্রুত ব্যবস্থা নিক। হাফিজুর রহমান তার ইট বাড়া এবং ব্রিজ আটকায় দেয় বাড়ি করতেছে এবং আমাদের বুন্দের পানি আটকায় আলাইছে। আঙ্গুর বুন্দের ধান কাটা পয়সা যাচ্ছে, ইহার প্রতিকার চাই। রহমান হাফিজুর রহমানের ইটের বাটার কারণে এবং কি বহুতল ভবন করার কারণে আমাদের চকপাড়া গ্রামের কৃষকের অসুবিধা হইতেছে এবং কি জলাবদ্ধতার কারণে পানি নিষ্কাশন হইতেছে না। আমরা আমি একজন কৃষক। আমাদের পানি যাওয়ার রাস্তায় বহুতল ভবন নির্মাণ করার কারণে আমাদের গ্রামের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে আমার ধান পানি নিচে তলিয়ে গেছে। এর জন্য আমরা প্রশাসনের কাছে এবং টিএনও মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের এইটা দ্রুত ব্যবস্থা নিক। হাফিজুর রহমান তার ইট বাড়া এবং ব্রিজ আটকায় দেয় বাড়ি করতেছে এবং আমাদের বুন্দের পানি আটকায় আলাইছে। আঙ্গুর বুন্দের ধান কাটা পয়সা যাচ্ছে, ইহার প্রতিকার চাই। রহমান হাফিজুর রহমানের ইটের বাটার কারণে এবং কি বহুতল ভবন করার কারণে আমাদের চকপাড়া গ্রামের কৃষকের অসুবিধা হইতেছে এবং কি জলাবদ্ধতার কারণে পানি নিষ্কাশন হইতেছে না। আমরা আমি একজন কৃষক। আমাদের পানি যাওয়ার রাস্তায় বহুতল ভবন নির্মাণ করার কারণে আমাদের গ্রামের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে আমার ধান পানি নিচে তলিয়ে গেছে। এর জন্য আমরা প্রশাসনের কাছে এবং টিএনও মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের এইটা দ্রুত ব্যবস্থা নিক। গুগল